বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। মাথায় রাখতে হবে নিরাপত্তা ইস্যু। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। শি জিনপিং তারেক রহমান বৈঠক, ঢাকা বেইজিং 17টি সমঝোতা স্মারক সই। বেনজিরকে ফেরত পাঠাতে চিঠির জবাব দেয়নি আরব আমিরাত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার, অভিযোগ জামায়াতের। জিজ্ঞেস করলে আমি বলতে পারি না আমার বাবার কি হয়েছে। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি গুমের শিকার পরিবারগুলোর ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের। সরকারের দেয়া ভিয়েতনামি নারকেল কৃষকের গলার কাটা। ফল ধরেছে মাত্র 3% গাছে, নীরবে ধ্বংস করছে প্রকৃতি পরিবেশ। কারবালা স্মরণে হায় হোসেন মাতম। দেশ জুড়ে শোকের তাজিয়া মিছিল, নিরাপত্তা জোরদার। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সাথে আছি ফারাবি হাফিজ। দেখছিলেন শিরোনাম, পুরো খবর এবার। শিরোনামেই আপনারা দেখছিলেন বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের বিশ্লেষকরা। তারা বলছেন যে এই বিষয়টি 3 দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং একই সাথে ফলদায়ক। আর এছাড়া শুরুতেই মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে অতীতের ভারত নির্ভর কূটনীতি শৃঙ্খল ভেঙেছে এবারের বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। তবে সফরের শেষ দিন শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের বৈঠকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোরের প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে। করিডোরের বিষয়ে বেইজিংয়ের এমন প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে 3 দেশই উপকৃত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। অর্থনৈতিক করিডোর আমরা বলছি কারণ যে ধরনের অবকাঠামোগুলো এখানে গড়ে উঠবে সেগুলোর বেনিফিট বা উপকারিতা বাংলাদেশ এবং চায়না তো পাবেই, সাথে সাথে যে দেশের ভেতর দিয়ে এই করিডোরটি, মিয়ানমারও এটির অংশীদার হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতার ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। চায়নার এই রিভার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিশাল অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে। তো সেই অভিজ্ঞতা এবং দক্ষতার লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান চায়না বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে এবং প্রকল্পের শুরু থেকে একেবারে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে শেষ পর্যন্ত চায়না ইনভলভ থাকবে। এই সফরের মধ্য দিয়ে ভারত নির্ভর কূটনীতির দাসত্বের শৃঙ্খল ভেঙেছে বাংলাদেশ, এমনটাই জানান রাষ্ট্রবিজ্ঞানী কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতি যেন ভারতকে কেন্দ্র করে নয়, ভারতের উপর নির্ভরশীল, এই জায়গাটা থেকে ভেঙেছে। দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বিকল্প আছে, কিন্তু চীন, আমেরিকা, ইন্ডিয়ার জন্য আসলে তেমন বিকল্প নয় বাংলাদেশের এই অঞ্চলে। সুতরাং আমরা আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু এখন খুব স্মার্টলি ঢেলে সাজাতে পারি। আগে আমাদেরকে বলা হতো ডিপেন্ডেন্ট, আমি মনে করি আমরা ফরেন পলিসিতে ইন্ডিপেন্ডেন্ট। মালয়েশিয়া ও চীন সফরের পাশাপাশি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও অংশ নেন প্রধানমন্ত্রী। সীমিত সফর সঙ্গী স্বল্প রাষ্ট্রীয় খরচে টানা 6 দিনের এই সফরে এক ঢিলে 3 পাখি মারার মতোই কূটনীতিক সাফল্য অর্জিত হয়েছে বলে মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, এই বিষয়টি আসলে কি? এতে আসলে ঠিক কি বিষয় জড়িত, কি ইস্যু জড়িত, কোন দিকে হাঁটতে হবে বাংলাদেশকে, এ নিয়ে বিস্তারিত দেখবেন একটি এক্সপ্লেইনারে। এবার আলোচনায় চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। সংবাদ মাধ্যম বলছে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে 2 দেশ সম্পর্ককে আরও গভীর করার ঘোষণা দিয়েছেন। আর সেখানেই ওই করিডোরের প্রস্তাব দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই করিডোরের মূল লক্ষ্য হল চীনের ইউনান প্রদেশকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা।
যেখানে থাকবে সড়ক, রেল, বন্দর এবং ডিজিটাল অবকাঠামো। সহজভাবে বললে এটি একটি বৃহৎ আঞ্চলিক ট্রানজিট ও অর্থনৈতিক নেটওয়ার্ক। এখানে 3টি দেশ যুক্ত থাকবে: চীন, মিয়ানমার, বাংলাদেশ। এই করিডোরের মাধ্যমে পণ্য পরিবহন, শিল্প, বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থাকে দ্রুত ও কম খরচে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে। চীনের বক্তব্য অনুযায়ী এটি শুধু রাস্তাঘাট নয়, এর সঙ্গে থাকবে ডিজিটাল অর্থনীতি, এআই, সবুজ জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি সহযোগিতার নতুন ক্ষেত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বক্তব্যে 3টি বিষয় স্পষ্ট। প্রথমত, চীন চায় বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কে আরও গভীরভাবে যুক্ত করতে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবকাঠামো, বন্দর, পানি প্রকল্প এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে চায়। এবং তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সংযুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় চীন, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চীন বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। তারা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বেইজিং। বাংলাদেশ একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সক্রিয় অংশগ্রহণ, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। বিশ্লেষকদের মতে, চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীন থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ, মিয়ানমার হয়ে নতুন বাণিজ্য পথ তৈরি, আঞ্চলিক সংযোগ ও সরবরাহ ব্যবস্থা দ্রুত বাংলাদেশ একটি ট্রানজিট হাব হিসেবে গুরুত্ব পেতে পারে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতি এখানে বড় ভূমিকা রাখবে। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ভারতের সঙ্গে ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে নানা সমঝোতা হলেও প্রতিবারই তা ঘিরে উঠেছে রাজনৈতিক বিতর্ক ও সুবিধা অসুবিধার প্রশ্ন। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, স্থলপথে নির্দিষ্ট রুট দিয়ে পণ্য পরিবহন এবং সীমান্ত সংযোগ রুট চালুর মতো ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় সে সময়। তবে সার্বভৌমত্ব, অবকাঠামোর চাপ এবং অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। ইনান জানাচ্ছিলেন। শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং একই সাথে অংশীদারিত্বের এই বার্তা দিয়েছেন আজকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর এর পাশাপাশি রোহিঙ্গা সমস্যা এটি সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে বেইজিং। কূটনীতির মঞ্চে সব সফর একরকম নয়। সময়ের গণ্ডি পেরিয়ে কিছু সফর হয়ে ওঠে একটি দেশের আত্মবিশ্বাস, মর্যাদা আর বৈশ্বিক অবস্থান বদলে যাওয়ার প্রতীক। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের সফর যেন ঠিক তেমনই এক অধ্যায়। সফরের শেষ দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান শি জিনপিং। এরপরই একান্তে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। কর্মসূচিগুলো পরে এই বৈঠক সহ চীন সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও অংশীদারিত্বের বার্তাও দিয়েছেন শি জিনপিং। China will be a trustworthy friend in the development of Bangladesh. It will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping. এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রদ্ধা জানান চীনের শহীদ বিপ্লবীদের প্রতি। পরে গ্রেট হলে বৈঠক করেন চীনের ন্যাশনাল কংগ্রেস পার্টির স্ট্যান্ডিং কমিটির সভাপতি ঝাও লুজির সঙ্গে।
সবশেষ চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর ঘুরে দেখেন তারেক রহমান। সব মিলিয়ে মালয়েশিয়া ও চীনে 4 দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের লাল গালিচা, রাষ্ট্রীয় মর্যাদা আর শীর্ষ নেতৃত্বের উষ্ণ আতিথেয়তায় উঠে এসেছে এক নতুন বার্তা। তা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, সে নিজেও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরে বদলে যাওয়া আত্মবিশ্বাসী এমন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি যখন চীন সফরে আছেন, বেইজিংয়ের আকাশে যখন উঠছে সমান মর্যাদায় লাল সবুজের পতাকা, হাজার মাইল দূরে কোটি কোটি দেশবাসী দেখছে এমন এক বাংলাদেশ যে মাথা নত করে নয়, বরং চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই সফর তাই শুধুমাত্র কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং সম্ভাবনা আর আগামীর স্বপ্নের এক নতুন অধ্যায়ের নাম। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ফেরত পাঠানো নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখনও কোনো উত্তর দেয়নি, আজকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে ওসমান হাদি হত্যায় জড়িতদের ভারত থেকে দ্রুত এই দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেখানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনার আয়োজন। অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মাদক নির্মূলে আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তন করছে সরকার। মাদক নির্মূলে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে বলেও জানান তিনি। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চিঠি দেয়া হলেও বেনজির আহমেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি সংযুক্ত আরব আমিরাত। আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে সরকার তৎপরতা চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি। পুশিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে অবৈধ নাগরিকদের তালিকা চেয়েছে বাংলাদেশ, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার, এমন অভিযোগ করে জামায়াতে আমির বলেছেন যে সরকারের উপরে সাধারণ মানুষ হতাশ এবং ক্ষুব্ধ। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার অনিবার্য তিনি বলেছেন। তাই জনদাবি আদায়ে প্রয়োজনে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানীর আলফালা মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক। দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? সরকারের 4 মাস পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, পুরনো ফেসিস্ট কাঠামো বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি
পরিবর্তিত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরও আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলব, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যথাসময়ে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ বলে মন্তব্য করেন তিনি। জনগণের দাবি আদায়ে বিরোধীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও জানান তিনি। মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই, আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কেটে গেছে বছরের পর বছর, তবু শেষ হয়নি অপেক্ষা। একজন স্বামী, একজন বাবা কিংবা একজন সন্তানের ফেরার আশায় এখনও দিন গণে অসংখ্য পরিবার। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে সেই সব পরিবারের কণ্ঠে আবার উঠে আসে গুমের বেদনা, বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে এক যুগ। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। নিষ্পাপ কান্নাই এখনো বাবাকে খুঁজে ফেরে রাজধানীর শাহিনবাগ থেকে গুম হওয়া কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। যে দরজা দিয়ে একদিন বেরিয়ে গিয়েছিল পরিবারের সবচেয়ে আপন মানুষটি, তারপর আর ফেরা হয়নি। কেন আমাকে আমার বাবাকে হারাইতে হয়েছে? কেন আমাকে আজকে এখানে দাঁড়িয়ে আমার বাবা হারানোর দুঃখ বলতে হচ্ছে? অশ্রুসজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। শুধু একজন মানুষ হারিয়ে যাননি, থমকে গেছে একটি পরিবারের স্বাভাবিক জীবন। সন্তান বড় হয়েছে বাবাকে ছাড়া, মা কাটিয়েছে অনিশ্চয়তার দীর্ঘ সময়। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে মায়ের ডাক আয়োজিত এই আলোচনা সভায় প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি ছিল সবার কণ্ঠে। 16 বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। আমার ওয়াইফ আমাকে বলেছে আমাদের বন্ধুরা দূরে থাকে, আমাদের আত্মীয়রা আমাদের ফোন কল রিসিভ করত। এ সময় গুমের বিচার নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, ট্রাইব্যুনালে গুমের ভয়াবহ বর্ণনায় কান্নায় ভেঙে পড়েন সবাই। তারা কতটা অমানুষ হতে পারলে এই জাতীয় ঘটনা তারা করতে পারে, তারই আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনাদের 2টি ঘটনাস্থল, 2টি আয়নাঘর, র্যাবের একটি, আমাদের ডিজিএফ এর ওখানে একটি, আমি 2টাই কিন্তু আমি আসার পরে সিলগালা করে দিয়েছি। আর ডেপুটি স্পিকার বলেন, নীতির প্রশ্নে বিতর্ক থাকলেও ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমি আমার প্রথম ভাষণে বলেছিলাম, এই সংসদ মুসলিমের সংসদ, ফাঁসির মঞ্চের আসামিরা এই সংসদে আছেন, আয়নাঘরের যারা ছিলেন তারা এই সংসদে আছেন, গুম হওয়া ব্যক্তিগণ এই সংসদে আছেন, এই মুসলিমের সংসদে দাঁড়িয়ে আছি আমরা। প্রধান অতিথির বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির মহাসচিব। তিনি বলেন, গুম হওয়া পরিবারের পাশে রয়েছে সরকার। শুধু এটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের আর এই কষ্টের শিকার হতে হবে না। এই অনুষ্ঠান থেকে গুমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানবাধিকার কর্মীরা। ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ যে প্রত্যাশা করছি আমরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। শিরোনামে আপনারা শুনছিলেন, সরকারের সরবরাহ করা ভিয়েতনামি নারকেল গাছ এখন কৃষকের গলার কাটা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সর্বশেষ যে গবেষণা, সেখানে বলা হচ্ছে যে গাছগুলো দেয়া হয়েছে ফল ধরেছে মাত্র 3% গাছে। সারা দেশে এমন গাছ লাগানো হয়েছে 10 লাখের বেশি। তাই এই গাছ কেটে ফেলতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে পরিবেশ এবং ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ এখন নীরব ঘাতক হয়ে গেছে। ফয়জুল সিদ্দিকী একটি রিপোর্ট করেছেন।
ক্ষোভ আর দুঃখে এভাবেই 107টি খাটো জাতের ভিয়েতনামি নারিকেল গাছ কেটেছিলেন নাটোরের কৃষক সেলিম রেজা। অনেক পরিচর্যা করলে, অনেক বিনিয়োগ করলে কিন্তু দুই একটা ফল ধরে, কিন্তু ফলটা পারফেক্ট হয় না। তখন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পটির পরিচালক মেহেদি মাসুদ নিজের তত্ত্বাবধানে থাকা গুটি কয়েক গাছের ডাব আসার দৃশ্যকে পুঁজি করে চালান ব্যাপক প্রচার। সেই ফাঁদে পা দিয়ে সারা দেশের হাজার হাজার কৃষক লাগান 10 লাখ ভিয়েতনামি নারিকেল চারা। তাতেই কপালে হাত তাদের। এই সর্বনাশ শুধু কৃষকের নয়, হয়েছে সরকারের, যা সম্প্রতি উঠে এসেছে খোদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির গবেষণায়। সংস্থাটির প্রতিবেদন বলছে, দেশের 42টি সরকারি খামারে রোপণ করা 5000-এর বেশি ভিয়েতনামি নারিকেল গাছের মধ্যে মাত্র 9% অর্থাৎ 467টি গাছে ফুল এসেছে, আর শেষ পর্যন্ত ফল টিকেছে মোটে 144টি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে পরিচর্যা করার পরও কেন ডাব ধরল না, তা নিয়ে খোদ সরকারি কর্মকর্তারাই হতবাক। উল্টো এই বিদেশি গাছ নিয়ে এসেছে নতুন রোগবালাই। বিভিন্ন ধরনের পোকা আছে, এই পোকার জন্য আমাদের দেশি গাছ, দেশি নারকেলের মধ্যে আক্রান্ত হইতেছে এবং এই জমিটা আমাদের মানে কোনো ব্যবহার করতেও পারতেছি না। বিএডিসি তাই গাছগুলোর অপসারণের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে। কৃষি বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ এক নীরব ঘাতক। এটা মানে খুবই অঞ্চল ভিত্তিক, আবহাওয়ার উপর নির্ভরশীল এবং রিয়্যাক্ট করে। সেই হিসাবে আমাদের এরকম বিদেশ থেকে ডোয়ার পেনে সেটা কমার্শিয়ালি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই ছাড়া দেওয়া ঠিক হয়নি। অথচ অব্যবস্থাপনার কারণে ভিয়েতনামি জাতটি ফলন দিচ্ছে না, দাবি প্রকল্পের সাবেক পরিচালকের। এখানে জেরোফাইটিক কন্ডিশন আসার কোনো কারণ নেই যদি সেখানে পানির সরবরাহ নিশ্চিত করা হয়। এগুলো আমি বলবো যে অপবাদ এবং অজ্ঞতা, কারণ এই সমস্ত অপবাদের কারণেই এই নারকেলের বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা লাগছে। বিদেশি ফসল নিয়ে পরীক্ষা এদেশে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশগত উপযোগিতা যাচাই না করে কার স্বার্থে এই ভিয়েতনামি নারিকেল কৃষকের কাঁধে চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন এখন সংশ্লিষ্টদের। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। ডেঙ্গুতে প্রাণহানি বাড়লেও জনসচেতনতা বাড়ছে না রাজধানীবাসীর। টাস্কফোর্সের গেল 3 দিনের অভিযানে অভিজাত এলাকার 50% স্থাপনাতেই মিলেছে এডিসের লার্ভা। রাজধানীতে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বাড়ছে। এই মশার বংশবিস্তারের জন্য এখন চলছে সর্বোত্তম পরিবেশ। আর তাই ডেঙ্গু প্রতিরোধে বনানী এলাকার সরকারি কোয়ার্টারগুলোতে অভিযান চালায় ডিএনসিসির টাস্কফোর্স, আর সেখানেই মেলে বিপুল পরিমাণ এডিসের লার্ভা। পাওয়া গেছে এটার মধ্যে। এই বনানী এলাকায় আপনারা জানেন যে এখানে সরকারি কোয়ার্টার রয়েছে অনেকগুলো। আমরা আজকে পিডব্লিউডি, ট্যাক্সেশন এবং রাজুকের কোয়ার্টারগুলোতে অভিযান চালিয়েছি এবং আমরা কিছু কিছু এলাকায় বেশ ভালো সংখ্যায় লার্ভা পেয়েছি। এছাড়া কনস্ট্রাকশন সাইডের মধ্যেও আমরা যে একটা কনস্ট্রাকশন সাইডে গিয়েছি সেখানেও লার্ভা পাওয়া গেছে। অভিযানে বারবার উঠে আসে অবহেলার চিত্র, বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলো যেন এডিসের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। এই লার্ভাগুলা 1-2 দিনের মধ্যেই উড়ে আমাদের মানুষদেরকে কামড়ায় এবং মানুষরা এবং হ্যাঁ শুধু মানুষের রক্তই খায় এডিস মশা। ওনারা মানুষের রক্তই মানে খোঁজে। সেজন্য আমাদের লার্ভাগুলাকে আগে ধ্বংস করতে হবে, লার্ভার উৎপত্তি স্থলগুলোকে ধ্বংস করতে হবে। টাস্কফোর্সের গত 3 দিনের অভিযানে প্রায় 50% স্থাপনাতেই লার্ভা পাওয়া গেছে। যেখানেই লার্ভা মিলছে সেখানেই করা হচ্ছে জরিমানা। একই সাথে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার। আমাদের উদ্দেশ্য জরিমানা বা কাউকে সাজা দেওয়া না। আমরা যে সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে যাচ্ছি সেখানে আমরা কার জরিমানা করব? সেখানে তো অলাভজনক প্রতিষ্ঠান, তারা তো ওখানে 1000 মানুষ থাকে, তাদের তো। আর আমরা যে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করছি এগুলো হচ্ছে লাভজনক প্রতিষ্ঠান। একটা আন্ডার কনস্ট্রাকশন প্রতিষ্ঠান থেকে উনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, এখানে আয়ের উৎস রয়েছে তার, কিন্তু উনি তার জায়গাটা ঠিক রাখবেন না এবং সেখান থেকে আশেপাশে উনি
লার্ভা সরাবে এবং ডেঙ্গু মশা বা অ্যাডিস মশা সরাবেন, আমরা তাদেরকে নোটিশ করেছি, ডেকে বলেছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল ওষুধ ছিটানো কিংবা জরিমানা নয়, পাশাপাশি নগরবাসীর সচেতনতা জরুরি বলে মনে করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তাই নিজের সুরক্ষায় নিজের আঙিনা পরিষ্কার রাখার তাগিদ সিটি কর্পোরেশনের। বা প্রতিরোধমূলক বা সচেতনতা ব্যবস্থা করে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। সিলেটের শাহজালাল মাজারের দানের টাকা স্বচ্ছতা আনতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজকে সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সাথে সভা শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রী। আগামী 1 মাসের মধ্যে এই কমিটি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে বলে জানানো হয়েছে। এ সময় মন্ত্রী আরও বলেছেন যে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই হচ্ছে মূল লক্ষ্য। আপাতত কমিটির নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করে ব্যাংক হিসাবে জমা রাখা হবে। শোক, ত্যাগ আর সত্যের পক্ষে অবিচল থাকার এক অনন্য প্রতীক পবিত্র আশুরা। কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা স্মরণে রাজধানীতে বের হয় তাজিয়া মিছিল। আহ্বান জানানো হয় মানবতার পক্ষে ঐক্য গড়ার। বিস্তারিত জানাচ্ছেন আল কাসির। শোকের এই ধ্বনি ছুঁয়ে যায় পুরান ঢাকার আকাশ। বুক চাপড়ে মাতম, নোহা মার্সিয়ার করুণ সুর। কালো পতাকার ছায়ায় ধীর পায়ে এগিয়ে চলা হাজারো মানুষের। শতাব্দী পেরিয়েও কারবালার রক্তাক্ত সেই স্মৃতি আজও যেন জীবন্ত। কারো হাতে আলাম, কারো কাঁধে সুসজ্জিত তাজিয়া। মিছিলের প্রতিটি পদক্ষেপে স্মরণ করা হয় 680 খ্রিস্টাব্দের কারবালার প্রান্তরের কথা, যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা। ইমাম হুসাইনের আজাদার কুল কায়নাতে তারা যারা আমার রসুলকে ভালোবাসে, যারা আজাদার আমরা আছি, সবার হৃদয়ে এখন পর্যন্ত ইমাম হোসেন জিন্দা আছে। অন্যায়ের সাথে উনি বায়াত করেন নেই, আমরা অন্যায়ের পক্ষ নেব না। এই তাজিয়া মিছিল শুধু একটি ধর্মীয় আচার নয়, শোক, শ্রদ্ধা আর আত্মত্যাগের প্রতীক। আশুরা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার ঐতিহাসিক হুসাইনি দালান থেকে বের হয় এই শোকের মিছিল। 10ই মুহররমে যে বার্তাটা হলো, সেটা হলো আপনি অন্যায়ের প্রতি কখনো মাথা নত করবেন না। এই 10ই মুহররম এটা স্মরণীয় হয়ে থাকবে এবং এই জন্য আমরা শোক পালন করছি। সমাজে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি ইসলামের এই আশুরার মিছিল থেকে, আশুরার দিন থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি। ভক্তরা বলছেন ইমাম হুসাইনের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার, সত্য ও মানবতার পক্ষে অটল থাকার এক অনন্ত প্রেরণা। হিংসা বিবাদ নয়, পৃথিবীতে নেমে আসুক শান্তি। শোক, ত্যাগ আর সত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠুক সমাজ ব্যবস্থা। আশুরার এই দিনে এমনটাই প্রত্যাশা লাখো হুসাইন প্রেমী, লাখো নবী ভক্তের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। স্বস্তি নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সবজির পাশাপাশি বেশ চড়া দেখা গেছে মাছের বাজার। সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বাড়তে দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে বাজার সিন্ডিকেট রয়েছে, যার কারণে সাধ্যের মধ্যে আসছে না নিত্যপণ্যের বাজার। বাড়তি দামে বাজারে দিশেহারা ক্রেতা, চড়া দামে বিক্রেতাদেরও অস্বস্তি। এসবই রাজধানীর বাজারের নিয়মিত চিত্র। বরাবরের মতোই নিত্যপণ্যের দামে অসহায় সাধারণ মানুষ। সরকার বলছে যে বাজেটের দাম বাড়াবে, মানে এই বাজেটের দাম বা কমাবে, এখনো কমতি আমরা দেখতেছি না। আমরা মাল কিনতে গেলে দেখতেছি আমরা আগের চেয়ে বেশি দাম। বাজার কিন্তু ঊর্ধ্বগতি। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো মুদি বাজার, শাকসবজি, ফল ফলাদি সবকিছু কিন্তু উচ্চ মূল্য চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সবজির দাম চড়া। মৌসুমি সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা। শসার দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা, আর টমেটো কিনতে হচ্ছে 150 থেকে 160 টাকায়। সরকার যদি এই বাজেটে আমাদের জন্য এই বাজারটা যদি স্থিতিশীল রাখে, সাধারণ মানুষেরা খেয়ে পরে বাঁচতে পারবে, আমাদের জন্য একটু
সাশ্রয় হবে। শসা 70 টাকা 80 টাকা কেজি। টমেটো সিজন না, তো টমেটোর দাম বেশি, টমেটো 160 টাকা কেজি দেশি বলে। এদিকে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা করে। ব্রয়লার মুরগি 160 থেকে 180 আর গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 850 টাকায়। অন্যদিকে মাছ কিনতে যেও বিপাকে ক্রেতারা, প্রায় সব মাছের দামই লাগাম ছাড়া। এর পেছনে কারণ হিসেবে সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতাদের। চিংড়ি, ইলিশ মাছের দাম বরাবরের মতোই আকাশ ছোঁয়া। মাছের দাম নাগালের বাইরে। ইলিশ মাছ 3000 টাকা কেজি যাচ্ছে, আর অন্যান্য দেশি মাছ যেগুলো সেগুলোর তো দাম 1200-1400। কেনাকাটার দিক থেকে মানুষ কিনতে গেলে একটু হয়রান হয়ে যাচ্ছে, তাল মেলাতে পারছে না। গভর্নমেন্ট জানে কিভাবে সে পরিস্থিতি বাজার কন্ট্রোল করবে। পানি একটু পাচ্ছি তো, মাছটা একটু কম। যখন মাছের পেটে এখন ডিম, পানিটা পাচ্ছি, যখন ডিমটা ছেড়ে দিব, পানি তো টান দিব, তখন একটু মাছের আমদানি হবে, দাম কমবে। এমন বাস্তবতায় বাজারে স্বস্তি পেতে সারা বছরই কঠোর মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। মুদি দোকান, স্টেশনারি সহ 16 ধরনের ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনতে চাইছে সরকার। এতে একজন খুচরা ব্যবসায়ীকে বছরে কর দিতে হতে পারে 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামে। মাজহার মাহবুব রিপোর্ট করেছেন। বাজেট প্রস্তাবনায় উল্লেখ না করলেও সংসদে মুদি দোকান, রেস্তোরাঁ, কাপড় বিক্রেতা, কনফেকশনারি সহ 16টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক ব্যবসায়ীকেই নির্দিষ্ট অঙ্কের কর দিতে হবে নতুন অর্থ বছরে। এক্ষেত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করে তা বিবেচনায় আনবে না এনবিআর। করের পরিমাণ হবে সুনির্দিষ্ট। তবে অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর দুশ্চিন্তায় খুচরা মুদি ব্যবসায়ী সহ অনেকেই। বড় ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আহরণ বাড়ানোর দাবি তাদের। সবকিছুর দাম বাড়তি, তো এটা যাইবো মানুষের কাছ থেকে আমগো কি? রাইতের 3টা বাজেও কারণ জায়গা, তো এটা বুঝি সেবা। যারা আমাদের থেকে ভালো ব্যবসা বাণিজ্য করে অগ কাছ থেকে নেওয়া উচিত। তেল কোম্পানি আমাদেরকে 5 লিটার 1000 টাকা চালান ইনভেস্ট করলে আমাদেরকে 5 টাকা লাভ দেয়। তো এক্ষেত্রে যদি আমাদেরকে আপনি ব্যাট বসে, তা আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে? অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 16 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্স, প্লাস্টিক ও সিরামিক, গৃহস্থালী পণ্যের দোকান। এছাড়াও আছে জুতার দোকান, হার্ডওয়্যার পণ্য, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, পেইন্ট, হার্ডওয়্যার, স্যানিটারি ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিন, রড সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁ। এনবিআর বলছে, গ্রামের খুচরা ব্যবসায়ী থেকে শহর কিংবা মহানগর পর্যন্ত ব্যবসার ধরন ও বিনিয়োগের আকারের ওপর নির্ভর করে সুনির্দিষ্ট কর নির্ধারণ করে দেওয়া হবে। তা হতে পারে বছরে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। তবে কর বিশেষজ্ঞরা এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন। ক্যাশলেস ইকোনমি করতে পারতাম, যে সে যখন ট্রানজ্যাকশনস করবে, এই ট্রানজ্যাকশনগুলো সবগুলো যদি মানে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা কার্ডের মাধ্যমে যদি হতো, তাহলে আপনি ট্রেস করতে পারতেন ওই ব্যবসায়ী প্রকৃত বিক্রয়ের তথ্য কত। একজন বড় উৎপাদনকারী যদি ভ্যাট লিকেজটা ঠিক করতে পারেন, এরকম কয়েক হাজার রিটেলের কাছ থেকে কিন্তু এত ভ্যাট আপনি আদায় করতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করলে কর দিতে আগ্রহী হবেন ব্যবসায়ীরা। ইম্প্যাক্টগুলো না বুঝেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, যেটা পরে আবার আমরা ধারাবাহিকতার রাখতে পারবো না, এমন যেন না হয়। এদের উপরে চাপিয়ে অন্যদিকে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেটা যেন কন্টিনিউ না হয়, কোনো হ্যারাসমেন্টের নতুন একটা সিস্টেম পরিণত না হয়। 50 লাখ টাকার উপর বার্ষিক টার্নওভার আছে, ব্যাংকিং লেনদেন করেন কিংবা ব্যবসার সকল ধরনের লাইসেন্স আছে এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতাভুক্ত। কিন্তু এর নিচের টার্নওভার ব্যবসায়ীদের কাছ থেকেই সম্ভব হচ্ছে না কর আদায়। তাদের করের আওতায় আনতেই এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।
জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভেনেজুয়েলায় প্রাণহানি বাড়ছে। এখন পর্যন্ত যে তথ্য তাতে দেখা যাচ্ছে 235 জনের মৃত্যু নিশ্চিত করেছে সেখানকার সরকার। আর রাজধানী কারাকাস এবং উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মানুষ। বলা হচ্ছে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে বলা মুশকিল, তবে 10,000 পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্র নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। চট্টগ্রামে আলাদা স্থানে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে নেমে 4 যুবকের মৃত্যু হয়েছে। দেখুন সেই রিপোর্টটি। প্রিয়জনের মৃত্যুতে এই বুক ফাটা কান্না আর আহাজারি স্বজনদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমি কোনোদিন বাড়িতে গেলে এক গ্লাস পানি খাই না। শুক্রবার দুপুরে নগরীর আগ্রাবাদের ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই মারা যান 22 বছর বয়সী সাকিব। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী হৃদয়। তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকেও। আমার রশি দিয়ে টানি বার করছে ওরা, মানে যেতে আমি শুধু সিঁড়ির থেকে পানি পাড়া দিবার আগে তার অবস্থা খারাপ হয়ে যায়। ভিতরে নামা থাক দূরে কত উপরেতে মানে নিচের দিকে হাউজের দিকে নিলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, মাথা অতিরিক্ত ঘুরে আসে, এরকম মানে গ্যাস ওইখানে জমছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে। জলজ্যান্ত 2 যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা। আমি কিছু জানি না গো, আমার কলিজাটা গো। আমার সাথে কালকে পরশু কথা হয়েছিল যে কাকা আমি ওখানে আছি, আপনি আসি আমার লগে দেখা করুন, আমি আমার পাশে আছি। আজকে বিকেলবেলা খবরটা শুনছি। নিহত সাকিব ও হৃদয়ের বাড়ি নোয়াখালীতে। নির্মাণাধীন ভবনটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা প্রকৌশলী মমিনুল ইসলামের দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তিনি। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। জুমার পরের ঘটনা, ফোন করছে, বলছে পানি ট্যাঙ্কিতে পড়ে গেছে, এইটুকুই জানি। আমি পুলিশ সহায়তা নিছি, ফায়ার সার্ভিস সহায়তা নিছি। এদিকে প্রায় একই সময়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারান আরও 2 নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাস এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাস। সম্পর্কে তারা শালা দুলা ভাই। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। এইমাত্র পাওয়া একটি খবর আপনাদেরকে জানাই। চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান
শহরের সর্বোচ্চ ভবন 109 তলা CITC টাওয়ার বা চায়না জুনে আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভবন থেকে ধ্বংসাবশেষ পড়ে যেতে এবং বিমানের একটি অংশ নিচে পড়ে যাচ্ছে। এই ঘটনার পর এই ভবনটি থেকে সবাইকে নামিয়ে এবং নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি বলার সুযোগ নেই, তবে যেটি বোঝা যাচ্ছে যে সেখানে এই বিমানটি ছোট হওয়ায় এই আঘাত ততটা গুরুতর হয়নি বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ দমকল বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে, অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছু জানায়নি। আর অনলাইনে প্রকাশিত এই তথ্য বলছে যে বিমানটি একটি স্থানীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন হালকা স্পোর্টস এয়ারক্রাফট হতে পারে। এই ছিল স্টার নিউজ প্রাইম। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।